হ্যালো এভরিবডি, আমরা আজকে শিখব ফুল ওয়েভ রেকটিফায়ার্স। ইউনিট 2 রেকটিফায়ার্স, ফিল্টার্স অ্যান্ড পাওয়ার সাপ্লাইয়ের এটা প্রেজেন্ট টপিক। কোর্স টাইটেল ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স। Intended learning objectives: after completion of the lecture video, a student will be able to classify full wave rectifiers, explain operation of center tapped full wave rectifier, explain operation of a bridge rectifier, draw input and output waveforms for a full wave rectifier, calculate average value of output waveform for a full wave rectifier. ফুল ওয়েভ রেকটিফায়ার ক্লাসিফিকেশন আমরা অলরেডি রেকটিফায়ারের ক্লাসিফিকেশন দেখেছি। হাফ ওয়েভ বা ফুল ওয়েভ রেকটিফায়ার দু রকমের হয়। আমরা আউটপুটে ফুল ওয়েভের আউটপুট যদি পাই তাহলে সেটাকে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার বলি, এবং এই ফুল ওয়েভ রেকটিফায়ার্স দে আর অলসো অফ টু টাইপস। ফার্স্ট, সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার কনফিগারেশন। এখানে আমরা একটা ট্রান্সফর্মার পাই যেখানে সেন্টারটা ট্যাপ করে গ্রাউন্ড করা থাকে। ডিটেলসে আমরা পরবর্তী স্লাইডসে দেখছি। ইট কম্প্রাইজেস অফ টু হাফ ওয়েভ সার্কিটস connected in such a manner that conduction takes place through one diode during positive swing of the input voltage and through the other diode during negative swing of the input voltage. এখানে দুটো ডায়োড থাকে। পজিটিভ হাফ সাইকেলে একটা ডায়োড কন্ডাক্ট করে, নেগেটিভ হাফ সাইকেল অফ দ্য ইনপুটে আরেকটা ডায়োড কন্ডাক্ট করে। ডিটেলসে পরে দেখছি। তো মেনলি এখানে নাম্বার অফ ডায়োড আর ট্রান্সফর্মার উইথ সেন্টার ট্যাপড কনফিগারেশন প্রেজেন্ট থাকছে। সেকেন্ড টাইপ হচ্ছে ব্রিজ কনফিগারেশন। It comprises of a bridge of four diodes connected in such a way that two of the diodes are conducting at a time and other two are kept off. এখানে আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছ একটা ব্রিজ কনফিগারেশন, যেখানে টোটাল চারটে ডায়োড থাকে। সেন্টার ট্যাপ কনফিগারেশনে কিন্তু দুটো ডায়োড ছিল, ব্রিজ কনফিগারেশনে কিন্তু চারটে ডায়োড এলো, এবং এখানে অ্যাট আ টাইম মানে ডিউরিং পজিটিভ হাফ সাইকেল অফ দ্য ইনপুট দুটো ডায়োড একসাথে কন্ডাক্ট করবে, আবার ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল অফ দ্য ইনপুট দুটো ডায়োড একসাথে কন্ডাক্ট করবে, আর বাদবাকি দুটো ডায়োড অফ থাকবে। আমরা ডিটেলসে পরবর্তী স্লাইডসে স্টাডি করছি। প্রথমে আসি সেন্টার ট্যাপড ট্রান্সফর্মার কনফিগারেশন। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা ইনপুটে এসি ভোল্টেজ সোর্স ভিএস লাগানো রয়েছে, তার সাথে সাথে একটা ট্রান্সফর্মার রয়েছে, কিন্তু সেটা সাধারণ ট্রান্সফর্মার নয়, এটা একটা সেন্টার ট্যাপড ট্রান্সফর্মার। কারণ এখানে ট্রান্সফর্মারের যে সেকেন্ডারি সাইড বা আউটপুট ভোল্টেজ সাইড, সেখানকার যে সেন্টার পয়েন্টটা গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। এটা করার জন্য আমরা লাভ কি পেলাম? না, ইনপুটে যদি আমি একটা পার্টিকুলার ভোল্টেজ দিই, ধরো আমি টুয়াইস অফ ভি একটা ভোল্টেজ দিলাম, আউটপুটে কি হয়, এই ভোল্টেজটা কিন্তু ভি এবং ভি দুটো পার্টে ডিভাইড হয়ে যায়। ডিপেন্ড করছে আমি কোথায় এটা ট্যাপ করলাম। যেহেতু এটা একদম সেন্টারে ট্যাপ করেছি সেহেতু ইকুয়াল ম্যাগনিটিউডে ডিভাইড হবে। আর কি হবে না, ইনপুটের যে পোলারিটিটা ছিল আমরা আউটপুটেও কিন্তু এই পার্টে পজিটিভ নেগেটিভ পাবো একটা হাফে, আরেকটা হাফেও কিন্তু পোলারিটিটা পজিটিভ নেগেটিভ পাবো। তো এইভাবে আমি ইনপুটের ভোল্টেজটাকে আউটপুটে দুটো ভাবে ভেঙে নিলাম উইথ দ্য হেল্প অফ আ সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার। তার সাথে রয়েছে দুটো ডায়োড D1 আর D2, এবং তার সাথে লোড রেজিস্ট্যান্স আর লাগানো রয়েছে। এটা হচ্ছে টোটাল সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার কনফিগারেশন। এবার এটা কিভাবে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার হিসেবে কাজ করছে আমরা দেখব। তো আমরা প্রথমে পজিটিভ হাফ সাইকেল অফ দ্য ইনপুটটাকে কনসিডার করছি, যেখানে ইনপুটের পোলারিটিটা হচ্ছে পজিটিভ। তো সেইখানে কি হবে, আমরা আউটপুটেও দেখতে পাচ্ছি এখানে একটা হাফ সাইকেলে পজিটিভ পাচ্ছি, এখানে নেগেটিভ পাচ্ছি, এবং আদার হাফ অফ দ্য সেন্টার ট্যাপ ট্রান্সফরমারেও একটা পজিটিভ হাফ পাচ্ছি, একটা নেগেটিভ হাফ পাচ্ছি। এবং যদি আমরা এই কন্ডিশনে দেখি তাহলে দেখো যে ডায়োড D1 রয়েছে, সেই ডায়োড D1 এর কিন্তু অ্যানোড টার্মিনালে পজিটিভ ভোল্টেজ যাচ্ছে। কিন্তু যদি ডায়োড D2 দেখি,
তার কিন্তু অ্যানোড টার্মিনালে নেগেটিভ ভোল্টেজ যাচ্ছে। আর আমরা জানি when a diode has its anode positive with respect to its cathode, then it is in forward biased condition, so it will conduct। তাই জন্য ডায়োড D1 এখানে কন্ডাক্ট করবে এবং আর রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে একটা কমপ্লিট পাথ পেয়ে কারেন্টটা সার্কুলেট করবে। কিন্তু যেহেতু D2 এর ক্ষেত্রে the anode is negative with respect to the cathode, এটা will be in the reverse biased condition এবং এটা একটা আইডিয়াল ডায়োড, তাই রিভার্স বায়াসড কন্ডিশনে কিন্তু এ কোনো রকম কারেন্ট নিজের থ্রু দিয়ে ফ্লো করতে দেবে না। তো এই হাফ অফ দ্য সার্কিটটা কিন্তু ওপেন থেকে যাবে। তো এর সুবাদে কি হলো, আমরা পজিটিভ হাফ সাইকেলে দেখতে পাচ্ছি এই যে ইনপুটের যে পজিটিভ হাফটা থাকলো সেটা কিন্তু আউটপুটে গিয়ে রিফ্লেক্টেড হলো উইথ দ্য হেল্প অফ দ্য কন্ডাকশন থ্রু দ্য ডায়োড D1। তো এখানে কিন্তু আর যে রেজিস্টিভ লোডটা আছে দেখো এর থ্রু দিয়ে কারেন্টের ডিরেকশন কি হচ্ছে, ফ্রম রাইট টু দ্য লেফট, এটা মনে রাখবে। নেক্সট কি হচ্ছে, আমরা নেগেটিভ হাফ সাইকেল অফ দ্য ইনপুটে কি হচ্ছে দেখি। নেগেটিভ হাফ সাইকেল অফ দ্য ইনপুটের পোলারিটি দেখো চেঞ্জ হয়ে গেছে এবং সেই রেসপেক্টে এইখানে যে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার রয়েছে এখানেও কিন্তু আপার হাফ উইল বি নেগেটিভ and lower half will be positive. Similarly, center tap এর নিচেও upper half will be negative and lower half will be positive এবং এক্ষেত্রে D2 ডায়োডের ক্ষেত্রে দেখছি অ্যানোড টার্মিনালে কিন্তু পজিটিভ ভোল্টেজ আসছে, কিন্তু D1 যে ডায়োডটা ছিল তার কিন্তু অ্যানোড টার্মিনালে নেগেটিভ ভোল্টেজ আসছে। সো D1 will be in reversed bias condition বা state and D2 diode will be in forward biased condition, and so D2 will conduct and the current will flow again with the help of the diode 2 through the load resistor R, কিন্তু D1 কিন্তু ওপেন সার্কিটেড থাকবে because it is in reversed biased state। এখানেও কিন্তু দেখো আমি মনে রাখতে বলেছিলাম the direction of current through the resistance R কিন্তু হচ্ছে from right to left, তার মানে কারেন্টের ডিরেকশন কিন্তু লোডের থ্রু দিয়ে সেম আছে, যার জন্য ভোল্টেজের ডিরেকশন বা পোলারিটিও কিন্তু আমরা সেম পাবো। এবং আমরা যদি ওয়েভ ফর্মটা প্লট করি এখানে নেগেটিভ হাফ সাইকেলেও ডিউ টু দ্য কন্ডাকশন থ্রু দ্য ডায়োড D2 আমরা ইনপুটের যে ভোল্টেজটা পেলাম এখানে সেটা আউটপুটেও পাবো এবং যেহেতু ডিরেকশন অফ দ্য কারেন্টটা সেম থাকছে থ্রু দ্য রেজিস্ট্যান্স R, তো পোলারিটি অফ দ্য ভোল্টেজ উইল অলসো বি সেম অ্যাজ দ্য পজিটিভ হাফ সাইকেল, তাই নেগেটিভ হাফ সাইকেলেও আর এর অ্যাক্রসে আমি কিন্তু সেম পোলারিটির ভোল্টেজ পেলাম। তো আমি দেখছি এই সার্কিটের যে সাহায্যে আমরা কিন্তু একটা ফুল সুইং পেলাম আউটপুটে, মানে ইনপুটের ফুল সুইং এর জন্য আউটপুটেও কিন্তু আমরা টোটাল একটা রেকটিফায়েড আউটপুট পেলাম এবং সেই জন্য এটাকে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার বলছি। এবং যেহেতু এই কনফিগারেশনে আমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইউজ করছি তো এটাকে আমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমারও বলছি। এবং ডিরেকশন অফ দ্য কারেন্ট থ্রু আর যেহেতু সেম থাকছে, so the polarity of current as well as voltage across the load resistance R will be same as the positive half cycle, and so we will get a pulsating DC and not a AC in the output. এবার আমরা আসছি সেকেন্ড টাইপ অফ ফুল ওয়েভ রেকটিফায়ার, যেটাকে আমরা বলছি ব্রিজ কনফিগারেশন অফ আ ফুল ওয়েভ রেকটিফায়ার। এখানে কি থাকছে, এখানে একটা সোর্স থাকছে VS, this is an alternating voltage source, then there is a transformer, normal transformer যার টার্নস রেশিও N1:N2। আমরা অলরেডি দেখেছি আগে যখন হাফ ওয়েভ রেকটিফায়ার পড়েছি যে একটা ট্রান্সফরমার কি করে, ইনপুটে যদি একটা পার্টিকুলার ম্যাগনিটিউডের ভোল্টেজ দাও আউটপুটে সে একটা অন্য ম্যাগনিটিউডের ভোল্টেজ দিতে পারে, সিমিলার টু আ মেকানিক্যাল লিভার। বাট এই যে টার্নস রেশিও N1:N2 এটাকে যদি আমি 1:1 রাখি তাহলে ইনপুটেও যা ভোল্টেজ পাবো ট্রান্সফরমারের আউটপুটেও তাই ভোল্টেজ পাবো। মানে N1:N2 এই টার্নস রেশিওর উপরে আমার ডিপেন্ড করবে আউটপুটে আমি কতটা ভোল্টেজ পাবো when প্রাইমারি সাইড বা ইনপুট সাইড অফ দ্য ট্রান্সফরমারে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব। তো এখানে কিন্তু দেখো কোনো সেন্টার ট্যাপ নেই, ডিরেক্টলি ট্রান্সফরমারের অ্যাক্রসে আমরা একটা ব্রিজ অফ 4 ডায়োডসকে লাগিয়েছি
D1, D2, D3, D4 এবং তার সাথে সাথে আমরা একটা লোড রেজিস্ট্যান্স R লাগিয়েছি। প্রশ্ন হতে পারে হঠাৎ করে আমি এইভাবে কেন নাম দিলাম D1, তার অপোজিট দিকের ডায়োডটাকে D2, D3 ঠিক তার অপোজিট দিকের ডায়োডটাকে D4। এটা আমরা যখন অপারেশনটা পড়বো পরবর্তী স্লাইডে তোমাদের ক্ষেত্রে ক্লিয়ার হবে। আমরা এবার আসছি ব্রিজ রেকটিফায়ার ওয়ার্কিং এর এক্সপ্লেনেশন। প্রথমে ধরো আমরা পজিটিভ হাফ সাইকেল অফ দ্য ইনপুট ভোল্টেজ কনসিডার করছি। তো এখানে কি হচ্ছে, ইনপুট সাইডে পজিটিভ হাফ সাইকেল, সেই পজিটিভ হাফ সাইকেলটা ট্রান্সফরমারের প্রাইমারিতে রিফ্লেক্টেড হলো, করেসপন্ডিংলি সেই ভোল্টেজটা ট্রান্সফরমারের সেকেন্ডারি বা আউটপুট সাইডে রিফ্লেক্টেড হলো এবং এই পজিটিভ পোলারিটিটা কিন্তু তারের সাহায্যে গিয়ে ব্রিজের এই পয়েন্টে পজিটিভ করে দিচ্ছে এবং এই নেগেটিভ পোলারিটিটা তারের সাহায্যে গিয়ে ব্রিজের এই পয়েন্টটাকে নেগেটিভ করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, ডায়োড D1 এর যে অ্যানোড রয়েছে, অ্যানোডটা পজিটিভ পোলারিটি পাচ্ছে আর ডায়োড D2 এর ক্যাথোডটা নেগেটিভ পোলারিটি পাচ্ছে। উল্টোভাবে বলা যায়, ডায়োডের D4 এর ক্যাথোডটা পজিটিভ টার্মিনাল পাচ্ছে আর ডায়োড D3 এর অ্যানোডটা নেগেটিভ টার্মিনাল পাচ্ছে, নেগেটিভ একটা ভোল্টেজ পাচ্ছে। আমরা জানি কোনো ডায়োড যদি তার অ্যানোডের যে ভোল্টেজ তার ক্যাথোডের ভোল্টেজের রেসপেক্টে পজিটিভ পোলারিটি রাখে তাহলে সেটা ফরওয়ার্ড বায়াসড হয় এবং সেটা কন্ডাক্ট করে। আর যখন কোনো একটা ডায়োডের অ্যানোড টার্মিনাল ক্যাথোড টার্মিনালের রেসপেক্টে নেগেটিভ হয় তাহলে সেটা রিভার্স বায়াস কন্ডিশনে থাকে এবং সেটা কন্ডাক্ট করে না। সেই রেসপেক্টে আমরা দেখলাম এখানে কোন দুটো ডায়োড ফরওয়ার্ড বায়াসড হলো, D1 অ্যান্ড D2, আর কোন দুটো ডায়োড নেগেটিভ বায়াসড হলো, D3 অ্যান্ড D4। তাই জন্য আমি যদি সার্কিটটাকে দেখি এখানে কিন্তু D4 আর D3 ওপেন সার্কিটের মতন কাজ করবে, তারা থাকা আর না থাকা সার্কিটে একই। কিন্তু D1 এখানে কন্ডাক্ট করবে যেহেতু তার অ্যানোড হচ্ছে পজিটিভ, D2 ও কন্ডাক্ট করবে তার ক্যাথোড হচ্ছে নেগেটিভ, তার মানে তার অ্যানোড হচ্ছে মোর পজিটিভ উইথ রেসপেক্ট টু দ্য ক্যাথোড, এবং এইভাবে একটা ক্লোজ সার্কিট তৈরি হচ্ছে থ্রু দ্য সিরিজ রেজিস্ট্যান্স R অ্যান্ড D1 অ্যান্ড D2 এবং এইভাবে কারেন্টটা ফ্লো করবে again from right to left through the load resistance R এবং সেই জন্য এখানে ইনপুটে যা ভোল্টেজ ছিল পজিটিভ হাফ সাইকেলে, আউটপুটেও কিন্তু পজিটিভ হাফ সাইকেলে আমি সেম ভোল্টেজ পাবো, কেন কিনা এখানে দুটো ডায়োড D1 আর D2 কন্ডাক্ট করবে। এবার আমরা আসবো নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে। তো নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে আমরা দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনপুটের যে সোর্সটা ছিল সেটা এখানে নেগেটিভ টার্মিনাল, এখানে পজিটিভ টার্মিনাল, মানে পোলারিটি চেঞ্জ হয়ে গেল। তার মানে ট্রান্সফরমারের যে ইনপুট সাইড বা প্রাইমারি সাইড এখানেও পোলারিটি চেঞ্জ হবে, এটা মাইনাস এটা প্লাস, যেভাবে ইনপুটের সাথে কানেক্টেড সেই রেসপেক্টে। সেকেন্ডারিতেও যেহেতু পজিটিভ ভোল্টেজের জাস্ট একটা রিফ্লেকশন উইথ ডিফারেন্ট ম্যাগনিটিউড ডিপেন্ডিং অন দ্য টার্নস রেশিও পাবো, কিন্তু পোলারিটি সেমই থাকবে, তাই এখানে নেগেটিভ পাবো এখানে পজিটিভ পাবো। এবং তারের সাহায্যে যেহেতু কানেক্টেড, ব্রিজের এই পয়েন্টটাতে একটা নেগেটিভ পয়েন্ট তৈরি হচ্ছে, নেগেটিভ ভোল্টেজ তৈরি হচ্ছে এবং এই পয়েন্টটাতে ব্রিজের একটা পজিটিভ ভোল্টেজ তৈরি হচ্ছে, যার জন্য আমরা দেখছি D3 ডায়োডের অ্যানোডটা কিন্তু পজিটিভ পোলারিটি পাচ্ছে আর D4 ডায়োডের ক্যাথোডটা কিন্তু নেগেটিভ পোলারিটি পাচ্ছে। উল্টোভাবে বলা যায়, ডায়োড D1 এর যে অ্যানোডটা সেটা নেগেটিভ ভোল্টেজ পাচ্ছে আর ডায়োড D2 এর যে ক্যাথোড সেটা কিন্তু পজিটিভ পোলারিটি পাচ্ছে। এবং সেই কারণে একই যুক্তিতে এখানে D3 এবং D4 এই ডায়োড দুটো হচ্ছে ফরওয়ার্ড বায়াসড এবং ডায়োড D1 আর D2 হচ্ছে নেগেটিভ বা রিভার্স বায়াসড ডিউরিং দ্য নেগেটিভ হাফ সাইকেল অফ দ্য ইনপুট। তাহলে এখানে আমরা যদি সার্কিটটাকে ড্র করি আবার, তাহলে দেখব নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে, D1 আর D2 সার্কিটে থাকা না থাকা একই ব্যাপার, এখানে কন্ডাক্ট করছে হচ্ছে D3 এবং D4। তো এখানে পজিটিভ ডিরেকশন থেকে কারেন্টটা ঢুকে again from right to left the current is flowing through the load resistance R and again it is going back to the
নেগেটিভ টার্মিনাল অফ দ্য ট্রান্সফর্মার একটা ক্লোজ সার্কিট তৈরি করছে এবং যেহেতু এখানেও আমরা দেখছি যে কারেন্টের ডিরেকশন কিন্তু থ্রু দ্য লোড রেজিস্ট্যান্স আর সেম থাকছে ফ্রম রাইট টু লেফট, তাই জন্য নেগেটিভ হাফ সাইকেলেও কিন্তু ডিউ টু কন্ডাকশন বাই দ্য ডায়োডস D3 অ্যান্ড D4 আমরা এখানে একটা আউটপুট ভোল্টেজ পাচ্ছি যার ম্যাগনিটিউড পজিটিভ হাফ সাইকেলের সাথে সেম, কারণ কারেন্টের ডাইরেকশন থ্রু আর সেম থাকছে। তো এইভাবে আমরা due to the conduction of diode D1 and D2 in the positive half cycle and due to conduction of diode D3 and D4 in the negative half cycle একটা টোটাল রেকটিফাইড ফুল ওয়েভ আউটপুট ওয়েভফর্ম পাচ্ছি। এবং এখন তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে কেন আমি ডায়োডসের নামগুলো এই দুটোকে অল্টারনেট গুলোকে D1 D2 দিয়েছিলাম, আর তারপরে ঠিক যেভাবে যেভাবে কন্ডাকশনে আসছে এক একটা ডায়োড সিকোয়েন্সিয়ালি ক্রোনোলজিক্যাল অর্ডারে আমরা নামটাও কিন্তু সেইভাবে দিয়েছি। ফাইনালি আমরা আসছি অ্যাভারেজ ভ্যালু অফ আউটপুট ওয়েভফর্ম ফর আ ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক যেভাবে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটেও আউটপুট ওয়েভফর্মের অ্যাভারেজ ভ্যালু বার করেছিলাম, এবারে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারের বার করব কি করে অ্যাভারেজ ভ্যালু অফ দ্য রেকটিফাইড পালসেটিং ওয়েভফর্ম বার করতে হয়। তো আমরা দেখেছি যে ইনপুট ওয়েভফর্মটা ইন অ্যান এসি সিমেট্রিক সাইন ওয়েভ এরকম দেখতে হয়, যার পিক ভ্যালুটা আমরা ধরে নিয়েছি Vm, এবং আমরা যদি এর অ্যাভারেজ ভ্যালু বার করি, মানে ইনপুট যদি এসি পিওর এসি সাইনোসয়েডাল ওয়েভফর্মের বার করি, তাহলে কিন্তু তার ম্যাগনিটিউড হবে 0, কারণ যতটা তার এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিউরিং পজিটিভ হাফ সাইকেল, কমপ্লিট টাইম সাইকেলের নেগেটিভ হাফ সাইকেলেও কিন্তু এরিয়াটা সেম। তো পজিটিভ আর নেগেটিভ এরিয়া ক্যান্সেল করে টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভকে 0 করে দেবে এবং সেই জন্য অ্যাভারেজ ভ্যালুও কিন্তু 0 পাবো। অ্যাভারেজ ভ্যালু অফ আ ওয়েভফর্ম আমরা কিভাবে ক্যালকুলেট করি? তার এরিয়া আন্ডার দ্য কার্ভ ওভার আ কমপ্লিট টাইম পিরিয়ড ডিভাইডেড বাই দ্য টাইম পিরিয়ড ইটসেলফ। তো এখানে টাইম পিরিয়ড আমরা নিচ্ছি ফ্রম 0 টু 2π। তো 0 টু 2π এর রেসপেক্টে ইনপুটে তো আমি পেয়ে গেলাম যে অ্যাভারেজ ভ্যালু 0, তাহলে আউটপুট অফ আ ফুল ওয়েভ রেকটিফায়ার ভোল্টেজ, যেটা কিনা একটা পালসেটিং ডিসি ইন নেচার, সেটার ম্যাগনিটিউড কত আমরা বার করি। তো এটা আমরা বার করছি ফ্রম 0 টু 2π। আমরা এখানে Vm সাইন থিটা ডি থিটা ইন্টিগ্রেশনটা বার করব, কারণ আমরা জানি এরিয়া আন্ডার দ্য কার্ভ ফর আ কন্টিনিউয়াস ওয়েভফর্ম ইজ নাথিং বাট ইটস ডেফিনেট ইন্টিগ্রেশন ওভার আ সার্টেন টাইম পিরিয়ড। এখানে টাইম পিরিয়ড হচ্ছে 2π, সেই জন্য আমরা অ্যাভারেজ ভ্যালুর ক্ষেত্রে ডিভাইড করব 1/2π বা টাইম পিরিয়ড দিয়ে। এখানে কি হচ্ছে দেখো, from 0 to pi the magnitude is Vm sin theta d theta integration from 0 to pi, from pi to 2pi এর ম্যাগনিটিউড হচ্ছে মাইনাস অফ Vm sin theta d theta। কেন মাইনাস অফ Vm sin theta d theta? কারণ এটা যদি Vm sin theta হয়, ঠিক তার অপোজিট বা কমপ্লিমেন্টারি পোর্শনটা আমরা পাচ্ছি আউটপুটে, তাহলে তার ওয়েভফর্মটা কি হবে? মাইনাস অফ Vm sin theta d theta, এবং তার ইন্টিগ্রেশন হবে কোথা থেকে কোথায় অবধি? না, পাই থেকে 2π অবধি। এবং আমরা জানি সাইনের ইন্টিগ্রেশন অফ মাইনাস কোসাইন থিটা, আর এখানে তো মাইনাস সাইন থিটাটা একসাথে নিয়ে তার ইন্টিগ্রেশন করলে পাবো কোসাইন থিটা। এবং এখানে আমরা 0 টু পাই ফার্স্ট ক্ষেত্রে যদি ডেফিনেট ইন্টিগ্রালের লিমিট বসাই এবং সেকেন্ড ক্ষেত্রেও ফ্রম পাই টু 2π যদি লিমিট বসাই, এই অ্যাভারেজ ভ্যালু অফ দ্য রেকটিফাইড আউটপুট ভোল্টেজ উইল বি twice of Vm by pi, 0.3636 of Vm। তাহলে আমরা লক্ষ্য করে দেখছি, in case of a full wave rectifier, the average value of the output waveform is twice the average value of the output waveform for a half wave rectifier circuit। তো পরবর্তী লেকচার ভিডিওতে আমরা একটা কম্প্যারিজন পড়বো between the two types of configuration of full wave rectifier এবং কিছু টার্মস শিখবো যার সাহায্যে আমরা এই কম্প্যারিজন গুলো করতে পারি।